জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। সেখানকার সর্বশেষ আপডেট জানাবেন সাবরিনা। সাবরিনা, অভিযোগপত্রে কি উল্লেখ আছে জানতে পেরেছেন কিনা এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আবু সাইদ হত্যাকাণ্ডে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু আবু সাইদের হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু ছাত্র জনতা আসলে বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল এবং সেটির পরবর্তীতে কিন্তু আন্দোলন আসলে জোরদার হয়ে গেছিল। এবং এই যে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু একটি করে অভিযোগ আসে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আবু সাইদ হত্যাকাণ্ডের যে অভিযোগ সেটি এসেছিল ফেব্রুয়ারির 23 তারিখে এবং পরবর্তীতে কিন্তু এই অভিযোগটি মামলা হয় এবং সেই প্রেক্ষিতেই আসলে সর্বশেষ আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটি তদন্ত সংস্থা প্রসিকিউশনকে জমা দেয় এবং পরবর্তীতে কালকে আবু সাইদ হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন সেটি কিন্তু ট্রাইব্যুনাল 2-এ আসলে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয় কাজের কারণে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আজুল ইসলাম তিনি এই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। কিন্তু আজকে কিন্তু আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা ইতোমধ্যে হয়ে গিয়েছে ট্রাইব্যুনালে। একটু পরেই কিন্তু আসলে 11:30টার দিকে শুনানি শুরু হবে এবং শুনানিতে কিন্তু ইতোমধ্যে আপনি যে খবরটি জানেন যে তদন্ত সংস্থা কিন্তু বের করে 30 জনের সম্পৃক্ততা পেয়েছে এই মামলাটিতে। এবং আজকে কিন্তু আমরা যেহেতু শুনানি শুরু হবে, শুনানিতে কিন্তু আমরা আরো কিছু নতুন তথ্য জানতে পারবো যে এইখানে আসলে পুলিশ কর্মকর্তা বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং এখানে যে শিক্ষক যারা ছিলেন তাদের আসলে সম্পৃক্ততা আরো হওয়ার কথা এবং সেখানেই আসলে আমরা শুনানিতে জানতে পারবো যে আর কার কার তাদের হয়তোবা 30 জনের সম্পৃক্ততা যে দেখানো হয়েছে, 30 জনের সম্পৃক্ততার মধ্যে 30 জনের নাম কিন্তু বলা হয়নি। তো 30 জনের নাম আমরা জানতে পারবো আজকের শুনানিতে। এবং এছাড়া এই ঘটনার মধ্যে কার কার নির্দেশ দেওয়া ছিল, কোন মন্ত্রী বা কে এই নির্দেশ সরাসরি যুক্ত ছিলেন সেটিও আমরা জানতে পারবো। তো এখন পর্যন্ত ইতোমধ্যে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। একটু পরে শুনানি শুরু হবে। শুনানির পর আমরা চিফ প্রসিকিউটর বা প্রসিকিউটরের মাধ্যমে অথবা আমি নিজেই আপনার সাথে লাইভে সংযুক্ত হয়ে জানাতে পারবো যে শুনানিতে কি কি হয়েছে। তো বুবলি, এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশের বন্দরগুলোতে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও মেহিদুনুর পরশ। শুরুতে চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, শাটডাউন কর্মসূচির কারণে বন্দরে কেমন প্রভাব পড়েছে এ বিষয়ে আমাদের জানাবেন। বন্দরের যে এনবিআর এর রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান অবসান দাবিতে বন্দর কাস্টমস কর্মকর্তাদের লাগাতার যে শাটডাউন কর্মসূচি গতকালকে বিকেলে মূলত তারা প্রত্যাহার করেছিল। প্রত্যাহার করার পরপর যে আমদানি রপ্তানি সেটির কার্যক্রম মোটামুটি শুরু হয়েছে এবং কাস্টমস কর্মকর্তারা যোগ দিয়েছেন। এবং সকাল থেকে কাস্টমসে যেটা আমরা দেখেছি, কাস্টমসের কর্মকর্তারা কিন্তু কর্মচারীরা পুরোদমে তারা কাজ শুরু করছেন। এক্ষেত্রে বন্দরের যে শুল্কায়ন সেটি শুরু হওয়ার পরে বন্দর যে কার্যক্রম সেটি স্বাভাবিকভাবে ধীরে ধীরে শুরু হচ্ছে এবং বন্দর থেকে আমদানি রপ্তানি কিন্তু শুরু হচ্ছে। এতে বন্দরের যে কত বিভিন্ন স্থবিরতা সেটি ধীরে ধীরে কাটিয়ে হচ্ছে। হয়তো আরো 2 থেকে 4 দিন লাগতে পারে যে গত 2 দিনের যে শাটডাউন কর্মসূচি ছিল কাস্টমসের সেটি কাটিয়ে উঠতে আরো 2 থেকে 4 দিন লাগবে বলে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন যে আজকে সকাল থেকে কাজ শুরু হওয়ার পর মূলত যে বন্দর প্রাণ চাঞ্চল্য, সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট সহ অন্যান্য দপ্তর যেগুলো কাস্টমসের সাথে সরাসরি জড়িত সেসব যেহেতু কার্যক্রম শুরু হয়েছে, তাহলে ধীরে ধীরে বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি আরো 2 থেকে 4 দিনের মধ্যে শুরু হবে এবং স্বাভাবিক হয়ে যাবে বলে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম যেটি থমকে গিয়েছিল সেটিও কিন্তু শুরু হয়েছে বলছেন বন্দর কর্মকর্তারা। পাশাপাশি কাস্টমসের এই কর্মগুলির কারণে বন্দরের যে ধাক্কা খেয়েছিল বা লোকসানে যেটি কথা ছিল সেটি কিন্তু কাটিয়ে উঠবে এবং বন্দরের যে বহির্বঙ্গ যেসব জাহাজ, বিদেশি জাহাজ যেটি মাদার বেসিন গুলো দাঁড়িয়েছিল সেগুলো কিন্তু আমদানি রপ্তানি এবং লোড আনলোডের যে কার্যক্রম সেটি চালু হয়েছে এবং কন্টেনার যে জট সেটি কিন্তু 2-1 দিনের মধ্যে কাটিয়ে উঠতে পারবে বলে বন্দর সংশ্লিষ্টরা বলছে। এবং পোশাক শিল্প মালিকরা যেটি বলছেন যে কাস্টমসের কর্মবিরতির ফলে তাদের যে ধাক্কা খেয়েছিল সেটি গতকালকে প্রত্যাহার পরপর যে শুরু হয়েছে, সেক্ষেত্রে তাদের যে আমদানি রপ্তানির ক্ষেত্রে পোশাক শিল্প যেসব কাঁচামাল আনা নেওয়া করা হয় দেশের বিশ্বের বিভিন্ন জায়গায়
জাহাজে করে পাঠানো হয় সেটি কিন্তু স্বাভাবিক হতে আরো 2-1 দিন সময় লাগবে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। পাশাপাশি এই স্থবিরতার কারণে বন্দরের যে ধাক্কা সেটি কাটিয়ে উঠতে পারে এবং কাস্টমসের যে কর্মবিরতি সেটি নিয়ে কিন্তু সিএনএফ এজেন্ট থেকে শুরু করে শিপিং এজেন্টের যে ক্ষোভ ছিল সেটি কিন্তু কাটিয়ে উঠেছে, কারণ কার্যক্রম শুরু হওয়ার পর বন্দরে প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। আমরা এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পরশ, তিনি কিন্তু জানাবেন বিস্তারিত। হ্যাঁ নাজিম, আপনি যেমনটা জানেন যে সরকারের কমিটি গঠন এবং ব্যবসায়ী নেতাদের আশ্বাসে 2 দিনের চলা কমপ্লিট শাটডাউন ইতিমধ্যে গতকাল রাতে কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদ প্রত্যাহার করেছে। ফলে যে ব্রাহ্মণবাড়িয়ার যে আখড়া স্থল বন্দরে ইতিমধ্যে কিন্তু ফের আমদানি রপ্তানি কিন্তু শুরু হয়েছে। আমি এখন আছি যে ব্রাহ্মণবাড়িয়া আখড়া স্থল বন্দরে। এই স্থল বন্দরে সকালে এসেছি, আমাদের এসে দেখেছি যে সকাল থেকে যে 4টি ট্রাকে করে ময়দা এবং 2টি ট্রাকে করে মাছ কিন্তু ভারতে রপ্তানির জন্য তারা কিন্তু কার্যক্রম শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে যে বিল বিল অফ এক্সপোর্টের স্বাক্ষরিতের মাধ্যমে কিন্তু এই পণ্যগুলো কিন্তু ভারতে রপ্তানি করা হবে। তো মূলত যে 2 দিনের কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু গতকাল এই স্থল বন্দরে কিন্তু একটা অচল অবস্থা ছিল। কোন ধরনের পণ্য কিন্তু এখান দিয়ে ভারতে রপ্তানি করা হয়নি। ফলে এই বন্দরে কিন্তু একটা বিরাট একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল ব্যবসায়ীরা। তো বন্দরে আমার বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তারা যে কমপ্লিট শাটডাউনের বিষয়টি তারা গতকাল রাতে তারা জেনেছেন, যা 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 তারপরে তারা কিন্তু বন্দরে যে তাদের যে বিভিন্ন পণ্য যে রপ্তানির জন্য তারা কিন্তু ইতিমধ্যে তাদের বিভিন্ন মালামাল কিন্তু নিয়ে এসেছেন। তারা বলছেন যে একটা বিষয় দাবি করেছেন যে বন্দর যেহেতু একটি রপ্তানিমুখী একটি বন্দর, এই বন্দর দিয়ে কিন্তু প্রতিদিন ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়। এতে যেমন সরকার যেমন একটি রাজস্ব পায়, তা ব্যবসায়ীরা কিন্তু এটা অনেকটা লাভবান হয়। তারা বলছেন এইসব যে শুধু এই আখড়া স্থল বন্দর নয়, বাংলাদেশের যেসব স্থল বন্দর সব স্থল বন্দরে যেন কোনো ধরনের ধর্মঘট বা কোনো ধরনের যে হরতালের না থাকে, তারা কিন্তু এমনটাই দাবি করেছেন। তারা বলছেন সবসময় যেন বন্দর রপ্তানিমুখী থাকে। তো তো বন্দরে যে রাজস্ব কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে তাদের যে কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছেন, যেসব মালামাল আসছেন তারা কিন্তু এগুলো প্রক্রিয়া করছেন। কিছুক্ষণের মধ্যে এসব মালামাল তারা ভারতে রপ্তানি করবেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও যে এই বন্দরে কিন্তু একটি ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কিন্তু যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক ছিল। প্রতিদিন 2 দিন শাটডাউন থাকলেও কিন্তু যাত্রী পারাপার কিন্তু কোনো সমস্যা হয়নি। যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমি যে সার্বিক বিষয় যদি বলি যে এই স্থল বন্দরটি একটি রপ্তানিমুখী স্থল বন্দর, এই বন্দর দিয়ে প্রতিনিয়ত হিমায়িত মাছ, রড, সিমেন্ট, ভোজ্যত তেল, তুলা এইসব যে যে পণ্য কিন্তু ভারতের 7টি অঙ্গরাজ্যে রপ্তানি করা হয়। তো আজকে কিন্তু বন্দরে একটি প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে। তো বন্দরের যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের পণ্য নিয়ে এসেছেন। এখন পর্যন্ত 4টি ট্রাক এসেছে এবং 2টি মাছের গাড়ি এসেছে এবং আরো কিছু কিন্তু দিন বা সময় আছে সারাদিন। তো আরো বিভিন্ন পণ্য নাকি আসবে বলে তারা আমাকে জানিয়েছেন। তো বন্দরের কার্যক্রম নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। বুবলি। নাজিম এবং পরশ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী নাজিম এবং পরশের সঙ্গে। নোয়াখালী জেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা চরম ভোগান্তিতে ফেলেছে স্থানীয় জনসাধারণকে। খানাখন্দে ভরা এসব সড়কে চলাচল যেন এখন এক দুঃস্বপ্ন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, সড়কের এমন অবস্থার কারণ কি এবং ভোগান্তি থেকে মুক্তি দিতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে কিনা, এ বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আপনাকে শুরুতে আমি জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে নোয়াখালী পৌরসভার অধীন 4 নম্বর ওয়ার্ডে। তো আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সড়কের বেহাল অবস্থা, যে আসলে যে এরকম চিত্র কিন্তু নোয়াখালীর প্রায় 9টি পৌরসভার প্রতিটি সড়কের কিন্তু রয়েছে। তো আপনাকে একটি শুরুতে যে তথ্যটি জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী পৌরসভা হচ্ছে 150 বছরের একটি পৌরসভা। এই পৌরসভার 9টি ওয়ার্ডে 207 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে
পাকা সড়ক রয়েছে 123 কিলোমিটার এবং কাঁচা সড়ক রয়েছে 73 কিলোমিটার। আর বাকি যে 11 কিলোমিটার রয়েছে সেটি রয়েছে ফুটপাত। তো আসলে কিন্তু এই যে পাকা সড়ক এবং কাঁচা সড়ক মিলিয়ে যে 196 কিলোমিটার সড়ক রয়েছে তার অবস্থা কিন্তু অত্যন্ত বেহাল। সামান্য বৃষ্টি হলে কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হয় নোয়াখালীর প্রতিটি সড়কে। নোয়াখালী পৌরসভার যে 9টি ওয়ার্ড রয়েছে প্রতিটি সড়কে কিন্তু এই ধরনের অবস্থার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতে কিন্তু পানি জমে এই ধরনের খানাখন্দ সৃষ্টি হয়। তো আসলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সাধারণ একটা ভোগান্তির মধ্যে রয়েছে গত বেশ কয়েক বছর ধরে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গেল বছরে যে স্মরণীয় বন্যা হয়েছে এই বন্যায় প্রায় 41 কিলোমিটারের মতো সড়ক ক্ষতি হয়েছে। আসলে এই যে ক্ষতিগ্রস্ত সড়ক কিন্তু যে মেরামত করার জন্য বা সংস্কার করার জন্য কিন্তু পৌরসভার যে ধরনের দায়িত্বশীল যে তাদের যে কাজকর্ম সেটি আসলে আমরা পরিলক্ষিত ভাবে দেখছি না বা আমরা পাচ্ছি না, বা অথবা তাদের উদাসীনতাও এক্ষেত্রে অনেকটা দায়ী রয়েছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে যে তারা চেষ্টা করে যাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করার জন্য, এবং তা কিন্তু যে সময় সাপেক্ষ ব্যাপার। এবং এর সাথে একটি যে তারা বলছেন যে পৌরসভা যে রাজস্ব খাতে যে ঘাটতি রয়েছে এই ঘাটতির সাথে এই আয় কিন্তু যে সংস্কার করবে সড়ক, এই সড়কের সাথে কিন্তু যে আয় রয়েছে একটি সঙ্গতিপূর্ণ নয়। তারা আসলে যে বিভিন্ন উন্নয়ন সংস্থার যে ফান্ড রয়েছে তার উপরে তারা নির্ভর করে রয়েছে। যদি বিভিন্ন ফান্ডে তারা যে পৌরসভার সড়কগুলো সংস্কার করার জন্য তারা আবেদন করেছে, তো আশা করি তারা বলছে যে এসব ফান্ড আসলে বা এসব তহবিল থেকে তারা টাকা পেলে কিন্তু সংস্কার কাজ শুরু হবে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন পৌর নাগরিকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে নোয়াখালীর পৌরসভার সড়কগুলোর কি অবস্থা। সড়কগুলো বিশেষ করে হাউজিং এর পৌরসভা 1 নম্বর বিএপি এলাকায় হাউজিং এর রাস্তাঘাটের কোনো হাল অবস্থা, একচুটা বৃষ্টি হলে মানুষ হাঁটতে পারে না, গাড়ি কোনো হাউজিং এ আসে না। অতএব মাননীয় পৌরসভার কাছে আমাদের আকুল আবেদন, অন্তত হাউজিং এর রাস্তাটা যেন দেখে। একচুটা বৃষ্টির লগে আর মানুষ হাঁটতে পারে না এই হাউজিং এ, রিক্সা গাড়ি পর্যন্ত আসে না। আমরা খুব ভোগান্তিতে আছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে তেমনটি বলছিলেন যে এই সড়কের বিশেষ করে নোয়াখালী যে হাউজিং এস্টেট রয়েছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে এই সড়কটি যে নোয়াখালী সড়ক একটি ভিআইপি সড়ক হিসেবে পরিচিত। নোয়াখালীর প্রধান আবাসিক এলাকা কিন্তু এটি। তো এই এলাকার মতো প্রতিটি সড়কে যেন যে পৌরসভার কাছে অনুরোধ জানিয়েছেন পৌরসভার বাসিন্দারা যে অতি দ্রুত যেন পৌরসভার সড়কগুলো সংস্কার করা হয়, তাহলে জনভোগান্তি থেকে তারা কিছুটা হলো লাঘব হবে। বুবলি হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। এদিকে নেত্রকোনা পৌর শহরের সড়কগুলোর বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, সড়কগুলোর এমন বেহাল অবস্থার কারণ কি? জনগণের এই দুর্ভোগ লাঘবে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। বুবলি, আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনার পৌর শহরের একেবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু দীর্ঘদিন ধরে নানা রকম খানাখন্দে ভরে একেবারে জরাজীর্ণ অবস্থা হয়ে পড়ে আছে। আর এজন্য এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন, বিশেষ করে এই এলাকার লোকজন কিন্তু এসব খানাখন্দে ভরা সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে তারা প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে নেত্রকোনা পৌর শহরের একেবারে যে আধুনিক সদর হাসপাতাল রয়েছে, সিভিল সার্জনের কার্যালয় রয়েছে, এই সদর হাসপাতাল সড়ক এটি। এই সড়কটির এই যে আপনারা দেখছেন যে আসলে এই সড়কটির স্থানে স্থানে কিন্তু একেবারে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এবং অল্প বৃষ্টি হলেই কিন্তু এসব গর্তে বৃষ্টির পানি জমে কাদায় সয়লাব হয়ে গেছে। আর এখানে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কিন্তু শত শত লোকজন, বিশেষ করে হাসপাতালে রোগীরা যাচ্ছেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা যাচ্ছেন, তারা চলাচল করতে গিয়ে অনেক সময় তাদের এই যে গাড়ির চাকা থেকে কিন্তু ময়লা পানি ছিটকে গিয়ে তারা কিন্তু তাদের জামা কাপড় নষ্ট হচ্ছে। এবং শুধু তাই নয়, অনেক সময় ছোট বড় যে যানবাহন গুলো রয়েছে সেগুলো কিন্তু এই গর্তে পড়ে গিয়ে কিন্তু উল্টে পড়ে কিন্তু ছোট বড় দুর্ঘটনাও কিন্তু ঘটছে বলে আমরা জানতে পেরেছি। তো এখানকার স্থানীয় বাসিন্দারা তারা একটা কথাই বলছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবত এই সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে দাবি জানিয়ে আসছিলেন। তো তারা কিন্তু এখনো এটি মেরামত করেনি। আমরা এখানকার একজন বাসিন্দার কাছে একটু জানবো। আচ্ছা, এই যে এই ভাঙা সড়কের জন্য আপনাদের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে?
আসলে আমরা এই রাস্তাটা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদের এই সিভিল সার্জনের অফিসের সামনে থেকে বঙ্গবন্ধুর নামে একটা মোড় আছে, ওই মোড় পর্যন্ত জায়গাটা খুব বাজে অবস্থা। বিশেষ করে এটা এই ড্রেনের পানি সঞ্চালনের কোনো ব্যবস্থা না থাকার কারণে বিভিন্ন জায়গার মধ্যে পানি বাজছে, রাস্তা একবারে বিধিকিচ্ছা অবস্থা হয়ে যায়। মেইন একটা হাসপাতাল এখানে, জেলা সদর হাসপাতাল, রোগীরা অনেক কষ্টের মধ্যে, অনেক ভোগান্তির মধ্যে এদিক দিয়ে চলাচল করে। হ্যাঁ, আমরা আসলে খুব সাধারণ মানুষ হিসাবে কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে এটা অচিরেই এটা মেরামতের একটা ব্যবস্থা এবং পানি সঞ্চালনের একটা ব্যবস্থা করা হয়। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন আসলে এই যে রাস্তার যে তাদের দুর্ভোগ, আসলে এই মোড়টি আমরা যেটা জানতে পেরেছি এখানে স্থানীয়দের সাথে কথা বলে, এটি হচ্ছে এলাহি নেওয়াজ খান মোড়। মূলত এই মোড়ের অবস্থা সবচেয়ে শোচনীয়, এবং আমরা এখানে এসে যে বিষয়টি দেখতে পেরেছি যে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা, পাশে একটি কিন্ডার গার্ডেন একটি স্কুল রয়েছে, এই স্কুলে কিন্তু শিক্ষার্থীরা, অভিভাবকরা তারা যাতায়াত করতে গিয়ে কিন্তু প্রতিনিয়ত এখানে দুর্ভোগ সহ্য করছেন। তবে আমি যদি একটু বলি আপনাদেরকে যে নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায়ও কিন্তু এরকম আরো কয়েকটি সড়ক রয়েছে, যে সড়কগুলোর অবস্থা একেবারেই খুব শোচনীয় বলে আমরা জানতে পেরেছি। তো আমি এই যে নেত্রকোনার যে খানাখন্দে ভরা যে সড়কগুলো রয়েছে, এসব সড়ক মেরামতের বিষয়ে স্থানীয় যারা আছেন তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন যে এই সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো মেরামত করে সাধারণের চলাচলের উপযোগী করে দেন। তো আমি নেত্রকোনা পৌরসভার যিনি প্রশাসকের দায়িত্বে রয়েছেন ডিডিএলজি জনাব আরিফুল ইসলাম সর্দার, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী বাজেটে কিন্তু এই যে জরাজীর্ণ সড়কগুলো, এইসব সড়ক যাতে মেরামত করে দেওয়া যায়, সাধারণ মানুষের দুর্ভোগ যাতে লাঘব হয়, সেজন্য কিন্তু তারা বরাদ্দ প্রদান করবেন এবং এসব ভাঙা সড়কের কাজ দ্রুত তারা সম্পন্ন করবেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন জরাজীর্ণ সড়কের চিত্র এবং তার সর্বশেষ পরিস্থিতি। বুবলি। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সড়কের বেহাল দশার কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর। দর্শক, কথা বলছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। And the investors, particularly for the renewable sector, they have to buy lands, they have to take money from their home country here, and those money to be kept idle to the bank accounts. That's a cost for them. And most importantly, I will come to the later, when the LOI is cancelled, and now already they have already invested, and they have already have their bank account with my money idle, what they will do now? As per the government regulations, no money can be transferred from here without government approval. But these companies have already got cancelled, and they have no legal identity now to transfer that money from here. And they already purchased the land, and those land cannot be sold now, home to sell. And how who will actually purchase that land? So they are also in a flux now because of this decision. So then the structured proposal status disclosure, as just mentioned, land price and development facilitation, as it is always wiser to identify the land, and if it is also wiser if government actually have the procured land and attract or invite the foreign investors to invest those lands. So দর্শক, কথা বলছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সাভারের ফুটওভার ব্রিজগুলো হকারদের দখলে চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে বাধ্য হচ্ছেন অনেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ফুটওভার ব্রিজগুলোর বর্তমান চিত্র কেমন দেখছেন? কর্তৃপক্ষ কি আদৌ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, এর দখলদারিত্ব সরাতে কি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা আদৌ, এ নিয়ে আমাদের আরো জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ডে। এই সাভার বাজার বাস স্ট্যান্ডে যে 3টি ফুটওভার ব্রিজ রয়েছে তার একটিতে এখন আমরা অবস্থান করছি। এই একটিতে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এই ওভারব্রিজটি কিন্তু অর্ধ শতাধিকের মতো কিন্তু এই যে ভাসমান যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো গড়ে উঠেছে। প্রতিটি ওভারব্রিজে কিন্তু একই চিত্র, এবং এই ওভারব্রিজগুলো দিয়ে যখন যারা পথচারী রয়েছেন, ওভারব্রিজগুলো যারা ব্যবহার করছেন তারা কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগ
দুর্ভোগের কিন্তু শিকার হচ্ছেন। আমরা দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের চাপ কিন্তু এই সড়কগুলো দিয়ে, এই ফুটওভার ব্রিজগুলো দিয়ে বাড়ে, যেহেতু এই সাভার বাজার বাস স্ট্যান্ড দুই পাশেই নানা ধরনের শপিং কমপ্লেক্স রয়েছে, পাশাপাশি যেহেতু এটি শিল্পাধ্যুষিত এলাকা, সড়কের দুপাশেই কিন্তু শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং এই সমস্ত শিল্প প্রতিষ্ঠান এবং এই যে শপিং কমপ্লেক্স গুলোতে কিন্তু যে সমস্ত মানুষ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আসে, তারা কিন্তু এই ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করছে এবং এই ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু তারা এই যে দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে নারীরা। দেখুন যে শিশু বাচ্চাদের নিয়ে যে সমস্ত নারীরা এই ফুটওভার ব্রিজগুলোতে আসছেন, তারা কিন্তু এখানে যে মানুষের যে উপচে পড়া ভিড় হয়, সবচেয়ে বেশি ভিড়গুলো কিন্তু লক্ষণীয় হয় যে বিকেলে এবং সন্ধ্যার সময় কিন্তু সবচেয়ে বেশি ভিড় এখানে হয়। এছাড়া কিন্তু যে সমস্ত ছুটির দিনগুলো রয়েছে, সেই ছুটির দিনগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় জমে এই সমস্ত ওভার ব্রিজগুলোতে। বাধ্য হয়ে কিন্তু অনেকেই তখন জীবনের ঝুঁকি নিয়ে এই যে সড়কটি রয়েছে, সড়কের যে বিভাজন সেটি টপকিয়ে কিন্তু সড়ক পার হন এবং এতে করে কিন্তু নানা সময় আমরা দেখি যে সাভারে এই সড়ক পার হতে গিয়ে কিন্তু নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে ফুট ওভার ব্রিজগুলো যেহেতু হকারদের দখলে চলে আসছে, এই কারণে কিন্তু মানুষ যে নির্বিঘ্নে এই ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করবে সেটি কিন্তু করতে পারছেন না। আমরা বিগত দিনে দেখেছি যে এই যে জুলাই আগস্ট পরবর্তীতে যারা সাভারের যারা প্রশাসন রয়েছেন, তারা কিন্তু এগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। তবে সেটি কিন্তু শুধুমাত্র উচ্ছেদ অভিযান পরিচালনা পরবর্তীতে যে এগুলো যেন উচ্ছেদ যেন বহাল থাকে, সেই তদারকিতে কিন্তু আর করছে না। আমরা কিছুক্ষণ আগে সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে যারা উচ্ছেদ করবেন বা যারা এই সমস্ত বিষয়গুলো দেখভাল করবেন বা আমরা সাধারণ মানুষ যাদের কাছে বলবে এই উচ্ছেদের বিষয়গুলো, সেই যে প্রশাসনের কর্মকর্তারা, তারাই কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু তারা কিন্তু লাভবান হয়ে আসছেন। বিশেষ করে এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন হারে দোকান ভেদে কিন্তু এই দোকান ভেদে কিন্তু প্রতিটি দোকান থেকে কিন্তু প্রতিদিন চাঁদা উঠছে। সেই চাঁদাগুলো যারা স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তারা যেভাবে ভোগ করছেন, অন্যদিকে কিন্তু এইগুলো কিন্তু সেই প্রশাসন পর্যন্ত কিন্তু সেই লভ্যাংশ জানছে, এমনটি কিন্তু এখানকার যারা পথচারী রয়েছেন তারা কিন্তু বলছিলেন। এই কারণেই কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চলমান রয়েছে এবং স্থানীয়রা বলছেন, যারা পথচারী রয়েছেন তারা বলছেন যে অতি শীঘ্রই যেন এই যে প্রশাসন এগুলোর উচ্ছেদে যেন উদ্যোগ নেন, এমনটি কিন্তু তাদের দাবি। তো এই ছিল আমার কাছে সাভারের ফুট ওভার ব্রিজ দখলের চিত্রের খবর। ইমন, আপনাকে ধন্যবাদ। মেহেরপুরে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলার কোনো হাসপাতালেই নেই অ্যান্টিজেন টেস্ট কিট। এতে উপসর্গ থাকা সত্ত্বেও হচ্ছে না করোনা পরীক্ষা। এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, কেন এখনো অ্যান্টিজেন কিট সরবরাহ করা হয়নি এবং পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ বুবলি। যেমনটি বলছিলেন, বাংলাদেশে যে প্রথম ধাপে যে করোনার যে প্রকোপ শুরু হয়েছিল, সেই করোনা প্রকোপে কিন্তু মেহেরপুর জেলায় ৫,৬৮২ জন আক্রান্ত হয়েছিল, তাদেরকে শনাক্ত করা হয়েছিল এবং এই করোনার প্রকোপে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু ২৩৬ জনের মৃত্যু হয়েছিল। তো দ্বিতীয় ধাপেও কিন্তু আমাদের মেহেরপুরে এ পর্যন্ত ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের দুইজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছে এবং একজন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু জেলা স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত কিন্তু মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যে র্যাপিড অ্যান্টিজেন যে কিট, সেই কিট কিন্তু সরবরাহ নেই এবং যে কিট বিগত বছরে রয়েছে সেগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণের কারণে কিন্তু ব্যবহার করতে পারছেন না। আমরা মেহেরপুর যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু এই অ্যান্টিজেন র্যাপিড কিট না থাকার কারণে কিন্তু বিভিন্ন রকমের রোগী এবং বিভিন্ন বয়সের রোগী করোনার যে নমুনা, সেই নমুনা কিন্তু সংগ্রহ করতে পারছেন না এবং বিভিন্ন মানুষ কিন্তু ঠান্ডা, সর্দি, কাশি এবং পাতলা পায়খানা নিয়ে কিন্তু হাসপাতালে আসলে কিন্তু তাদেরকে সাধারণ একটি ব্যবস্থাপত্র ধরিয়ে দিয়ে কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। তো এবং স্বাস্থ্য বিভাগের পক্ষে কিন্তু এ পর্যন্ত মাস্ক পরিধানের বিষয়ে এবং জনসচেতনতা কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তবে মেহেরপুরের যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু কিছু কিট সরবরাহ
সরবরাহ আছে সেই কিট দিয়ে কিন্তু কয়েকজন রোগীকে কিন্তু টেস্ট করা হচ্ছে, তাদের মধ্যে কিন্তু 3 জন এ পর্যন্ত শনাক্ত হয়েছে, যারা এখন চিকিৎসাধীন রয়েছে। তা আমি দেখছি যে আমি যদি দেখাই যে আমার পিছনে যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু অনেক মানুষ চিকিৎসা নিতে আসছেন, তারা কিন্তু কোন রকম স্বাস্থ্যবিধি মেনে না মেনেই কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। কারোর মুখে মাস্ক নেই এবং জনজে দূরত্ব বলি সেই দূরত্ব কিন্তু কেউ মানছেন না, এবং রাস্তাঘাটে দেখছি যে কোন রকম স্বাস্থ্যবিধি না মেনে কিন্তু মানুষজন চলাচল করছে না। আমরা স্বাস্থ্য মেহেরপুর জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কিট সরবরাহের জন্য কিন্তু ডিজি হেলথের কাছে তারা চাহিদা পাঠিয়েছেন, তো কবে নাগাদ যে এই কিট সরবরাহ হবে এ পর্যন্ত কিন্তু তারা আমাদেরকে জানাতে পারেননি। তো যে কারণে কিন্তু এই কিটের অভাবে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করতে পারছেন এবং করোনা কিন্তু টেস্ট করতে পারছেন না মেহেরপুরে। তো এই ছিল আমার কাছে করোনা নিয়ে সর্বশেষ এবং কিট সংকটের সর্বশেষ খবর। বুবলি, শরীয়তপুরে দেশি ও বিদেশি ঔষধি গাছ রোপণের মাধ্যমে এলাকার কৃষি ও স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার লক্ষ্যে চলছে বিশেষ কর্মসূচি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। ঔষধি গাছ রোপণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয়রা কি ধরনের সুবিধা পাচ্ছেন এবং এই উদ্যোগ কতটা সফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা, আমাদের জানাবেন। বুবলি, আজ যেখানে পরিবেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং যেখানে তাপদাহ বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে রয়েছে। এই হুমকির মুখ থেকে আমাদের রক্ষা করতে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে এখানকার একটি সামাজিক সংগঠন। তো আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যারা সংগঠনের সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এই বৃক্ষরোপণের একটি বিশেষ ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই বৃক্ষরোপণ সম্পর্কে বিশেষভাবে জ্ঞান অর্জন করতে পারে, সে বিষয়টি লক্ষ্যেই কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যিনি কিনা এই বৃক্ষরোপণ কর্মসূচির কাজ পরিচালনা করছেন, সেই সংগঠনের আহ্বায়ক। আসলে আপনারা কিসের উদ্দেশ্য, কিসের ভিত্তিতে এই কাজগুলো করছেন এবং লক্ষ্য উদ্দেশ্য কি আপনাদের? ধন্যবাদ আপনাকে। বধূসর ফাউন্ডেশন নামে এই সংস্থার মাধ্যমে আমরা এই বৃক্ষরোপণ 2025 আমরা শুরু করতে যাচ্ছি। ঐতিহ্যবাহী বিজয় রূপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ দিয়ে আমরা শুরু করতেছি। আসলে আমাদের উদ্দেশ্য হলো যে বর্তমান প্রজন্ম বৃক্ষরোপণ এগুলি গাছ লাগানো এগুলি ভুলে গেছে এবং পরিচর্যা ভুলে গেছে। সেই আলোকে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাচ্ছি যে যেহেতু গাছ আমাদের অতি প্রয়োজনীয় এবং গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, আমাদের নেক্সট প্রজন্ম যেন, যারা ছাত্রছাত্রী আছে তারা যেন এই বৃক্ষরোপণ তাদের বাড়িতে এবং সমাজের অন্যান্য জায়গায় যাতে তারা রোপণ করতে পারে এবং এই রোপণ বৃক্ষ কিভাবে পরিচর্যা করতে হয় এই সম্বন্ধে যেন তারা অবগত হয়। সেই আলোকে আমরা নৈরা থানায় প্রায় 4000 বৃক্ষরোপণ আমরা করতে যাচ্ছি। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, মাদ্রাসা, স্কুলে যে জায়গায় জায়গা আছে, গাছ লাগানোর যে জায়গায় জায়গা আছে, সেই জায়গায় আমরা এটা করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমরা এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছে তার সাথে কথা বলবো। এই ধরনের উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন এবং ভবিষ্যতে আপনাদের শিক্ষার্থীদের জন্য কি পরামর্শ দিতে যাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটি একটি চমৎকার পদক্ষেপ। আপনারা জানেন যে গাছ জীবনের একটি অপরিহার্য অংশ। গাছের গুরুত্ব সুদূর প্রসারী। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত করে। সেই দৃষ্টিকোণ থেকে বধূসর ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সালাউদ্দিন সোহেল সাহেব আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করলেন। আমরা ওনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এতে করে আমাদের কোমলমতি শিশুরা অনুপ্রাণিত হচ্ছে এবং গাছের যে গুরুত্ব সেটি তারা অনুধাবন করতে পেরেছে। আমি আশা করি যে ওনাদের এই ফাউন্ডেশনের এই ভূমিকা সুদূর প্রসারী থাকবে এবং শুধু নট অনলি দিস স্কুল, এই স্কুলেই নয়, আশা করি নড়িয়া উপজেলার যতগুলি স্কুল আছে প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে ওনারা সেই পদক্ষেপ অব্যাহত রাখবেন। সুতরাং আমি উদ্যোগকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। গাছ বেঁচে থাকার জন্য অপরিহার্য। আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটিও গাছের মাধ্যমে। সুতরাং এই পদক্ষেপ আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজনের স্থানীয় কথা। আমরা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা এই ধরনের
ধরনের কর্মকাণ্ডগুলো যেন প্রতিটি সংগঠন করে থাকে, তাহলেই কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তন এবং আমাদের পরিবেশ রক্ষা পাবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ কিন্তু এই গাছ সম্পর্কে জানতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের বৃক্ষরোপণ থেকে সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ।